সমুদ্রের মাঝখানে এগিয়ে চলছে একটি বিশাল জাহাজ, প্রায় 1000 যাত্রীকে নিয়ে ইংল্যান্ড থেকে আমেরিকার পথে। কিন্তু হঠাৎই তারা একটা রহস্যময় সিগন্যাল পায়, যেটা এসেছে 4 মাস আগে নিখোঁজ হয়ে যাওয়া জাহাজ থেকে। ক্যাপ্টেন যখন সেই জাহাজে পৌঁছায় তখন তারা সেখানে পুরো জাহাজটাই খালি দেখতে পায়। কোনো মানুষ নেই, এমনকি কোনো লাশও না। শুধু পাওয়া যায় একটা রহস্যময় বাচ্চা, আর তার হাতে থাকে এক অদ্ভুত কালো পিরামিড। কিন্তু খুব শীঘ্রই তারা বুঝতে শুরু করে এই জাহাজে যা কিছু ঘটেছে তার পেছনে লুকিয়ে আছে আরও এক ভয়ঙ্কর রহস্য। এপিসোড শুরু হয় মৌরি নামের একটি মেয়েকে দেখিয়ে, যে কিনা একটা পাগলাগারদের করিডোর থেকে দৌড়াচ্ছিল। দেখা যায় মেয়েটা তার বাবার থেকেই পালাচ্ছিল, আর চিৎকার করে তার ভাইয়ের উপর কিছু হয়ে যাওয়ার দোষ তার বাবাকে দিয়ে যাচ্ছিল। এমনকি সে ওখানে প্রমিথিউস নামের হারিয়ে যাওয়া একটা জাহাজের নাম উল্লেখ করে। এমনকি সে সেই জাহাজে থাকা সব মানুষের হারিয়ে যাওয়ার জন্য তার বাবাকেই দোষারোপ করছিল। এরই মধ্যে মৌরি লাফিয়ে ওঠে, আর সে ভাবতে থাকে যে হয়তো সে এতক্ষণ ধরেই স্বপ্নের মধ্যেই ছিল। কিন্তু তার 2 হাতে বাঁধনের দাগ দেখে বোঝা যাচ্ছিল তার মধ্যে অন্য কোনো রহস্য আছে। মৌরি নিজের সাথে হয়ে যাওয়া সেই দুর্ঘটনার কিছুই ঠিক মনে করতে পারছিল না। তার এমনটা মনে হতে থাকে যে কেউ যেন তার ব্রেন থেকে গত কয়েক মাসের স্মৃতি একেবারে মুছে ফেলেছে। দেখা যায় মৌরি একটা জাহাজে রয়েছে, যেটা কিনা ইংল্যান্ড থেকে আমেরিকার দিকে যাচ্ছে। জাহাজটি বেশ শান্তিপূর্ণভাবে যাত্রা করছিল। দেখা যায় ওই জাহাজে প্রায় 1000 যাত্রী রয়েছে, তবে এদের মধ্যে কতগুলো ভাগ ছিল। দেখা যায় সেখানে থাকা লোয়ার ক্লাসের লোকদেরকে জাহাজের নিচে রাখা হয়েছে, এমনকি তাদের ঠিকমতো খাবারও দেওয়া হতো না। অন্যদিকে প্রথম ক্লাসের ধনী লোকেরা সবসময় ভালোভাবে দেখাশোনা ও খাবার দাবার পাচ্ছিল। তবে অদ্ভুত বিষয় হলো এই শিপে থাকা প্রত্যেকটা লোকের মধ্যেই এক রহস্য লুকিয়ে আছে। দেখা যায় মৌরি হলো সেই উচ্চবিত্তদের মধ্যে প্রথম ক্লাসের প্যাসেঞ্জার। এরপর মৌরির হাতে একটা চিঠি দেখা যায়, আর সেটা তার ভাই তার জন্য পাঠিয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল যে মৌরি যেন আমেরিকাতে আসে, আর সাথে এটাও জানায় যে সে জানে যে তার বাবা আসলে কী করেছিল। তার ভাইয়ের চিঠি পেয়ে মৌরি অসুস্থ অবস্থায় আমেরিকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মৌরি আয়নায় নিজেকে দেখে এবং নিজের নাম মনে করার চেষ্টা করেই যাচ্ছিল। অন্যদিকে ডাইনিং হলে লুসিয়ান আর ক্লোরো নামের 2 জন সদ্য বিবাহিত কাপলকে দেখা যায়। তবে সদ্য অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে বলে তাদের দুজনের মধ্যে ভালোবাসা গড়ে ওঠেনি। দেখা যায় লুসিয়ানের পাশে থাকা একজন জাপানিজ প্রস্টিটিউটকে সে দেখেই যাচ্ছিল। সেই মেয়েটার সাথে তার মাও সেখানে ছিল, তবে তাদের মধ্যে কেউই জাপানিজ ভাষায় কথা বলছিল না। আর এতে করে বেশ ভালো করেই বোঝা যাচ্ছিল যে এরা দুজনে জাপানিজ নয়, তারা শুধু জাপানি সেজে এখানে এসেছিল যাতে করে নিউ ইয়র্কে গিয়ে ভালো করে নিজেদের জীবন কাটাতে পারে। এদিকে মৌরিকে দেখা যায় সে একটা টেবিলে একা বসেছিল। এরই মধ্যে সেখানে ইভ নামের একজন মহিলা এসে তার পাশের সিটে বসে। জানা যায় ইভ হলো ওই প্রস্টিটিউট মেয়েটার বস, আর সেই ওই মেয়েটাকে আমেরিকাতে নিয়ে যাচ্ছিল। তবে সেই মহিলার কথা শুনতে শুনতে মৌরি ভীষণ বিরক্ত হয়ে পড়ছিল। তবে হঠাৎ করেই সেখানে লোয়ার ক্লাসের একজন লোক দৌড়ে চলে আসে। যদিও লোয়ার ক্লাসের লোকদের কোনো অনুমতি ছিল না যে ফার্স্ট ক্লাসের লোকদের কাছে চলে আসার, তবে সে সবাইকে জিজ্ঞাসা করে এখানে কি কোনো ডাক্তার আছে, কারণ তার বোন ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, সে মৃত্যুর সাথে লড়াই করছে। এরই মধ্যে সেখানে গার্ড এসে লোকটাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। তবে মৌরিও তার পেছনে চলে আসে, আর জানা যায় মৌরি হলো একজন ডাক্তার। সে দ্রুত সেই নিচের তলায় চলে আসে, আর সেই লোকটার বোনকে বাঁচানোর চেষ্টা করে যায়। তবে সেখানে থাকা লোকেরা মৌরিকে বিশ্বাস করছিল না, শুধু সেই মহিলাটির ছোট্ট মেয়েটি মৌরিকে বিশ্বাস করছিল। মৌরি সবাইকে তাক লাগিয়ে দিয়ে মহিলাটিকে সুস্থ করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে সোজা এই জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে গিয়ে দেখা করে। এখানে জানা যায় এই ক্যাপ্টেন 2 বছর আগে ঘরে আগুন লেগে যাওয়ার কারণে নিজের চোখের সামনে স্ত্রী এবং মেয়েকে হারিয়েছে, আর এখনও সে ওই ঘটনা ভুলতে পারেনি। তারা দুজন একে অপরের সাথে কথা বলতে শুরু করলেই ক্যাপ্টেনের অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে। সে ক্যাপ্টেনকে জানায় তার একটা সিগন্যাল দেখতে পেয়েছে, সেটা পাশের কোনো একটা জায়গা থেকে ইশারা করছে। এই কথা শুনতেই ক্যাপ্টেন বুঝতে পারে হয়তো এই সিগন্যালটা সেই হারিয়ে যাওয়া জাহাজটা থেকেই আসছে। এরপর সে ওই জাহাজটিকে খোঁজার জন্য কাউকে কিছু না জানিয়েই নিজেই জাহাজটিকে ঘুরিয়ে দেয়। এরপর মৌরি আবারও ক্যাপ্টেনের কাছে আসে, আর তাকে জিজ্ঞাসা করে আপনার কি মনে হয় সেই শিপে এখনও কেউ বেঁচে আছে, কারণ ওটা প্রায় 4 মাস ধরে নিখোঁজ। ক্যাপ্টেন জানায় এটা হতে পারে, কারণ ওই জাহাজে পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল, তাই কেউ বেঁচে থাকলেও থাকতে পারে। এরপর ক্যাপ্টেন তার কাছে থাকা একটা খাম বের করে, যেটা দেখতে হুবহু মৌরি সেই চিঠির মতোই ছিল, যেটা তার ভাই তাকে পাঠিয়েছিল। আর ক্যাপ্টেনকে ওটা এইলি নামের একজন পাঠিয়েছিল। এরপর ক্যাপ্টেন সোজা চলে যায় ফার্স্ট ক্লাসের যাত্রীদের কাছে। তাদেরকে সে জানায় যে সে এই শিপটিকে ঘোরাতে চলেছে, কারণ তারা হারিয়ে যাওয়া সেই শিপটির লোকেশন পেয়ে গেছে। তবে সেখানে থাকা কেউই ক্যাপ্টেনের কথায় খুশি হয় না, কিন্তু ক্যাপ্টেন তাদের কারোর জন্যই নিজের সিদ্ধান্ত বদলায় না। তারা সেই লোকেশনের দিকে এগিয়ে যায় যেখান থেকে সিগন্যাল আসছিল। এরপর এক এক করে তারা সেই হারিয়ে যাওয়া জাহাজের কাছে পৌঁছে যায়, যার নাম ছিল প্রমিথিউস। ক্যাপ্টেন তার গার্ডদের জানায় লাইফবোট বের করতে হবে,
এবং একটা টিম নিয়ে ওই জাহাজে ঢুকতে হবে। দেখা যায় সেখানে লোয়ার ক্লাসের অলিভ আর জেরা, সেই সঙ্গে মৌরি ও আরও কিছু লোক সেই লাইফবোটে করে ওই শিপে চলে যায়। তবে সেখানে গিয়ে তারা শকড হয়ে যায়, কারণ সেখানে কোনো মানুষ বেঁচে নেই, এমনকি ওই জাহাজে কোনো মানুষের লাশ পর্যন্ত ছিল না। এইসব দেখে ক্যাপ্টেন ভীষণ অবাক হয়ে যায়। এরই মধ্যে সিগন্যাল পাঠানোর ডিভাইসটি দেখে ক্যাপ্টেন বুঝতে পারছিল না যে তাদেরকে কে সিগন্যাল পাঠাচ্ছিল। এরই মধ্যে মৌরি সেখান থেকে দৌড়ে যাওয়া একজনকে লক্ষ্য করে একটি রুমের সামনে চলে আসে। মৌরি খুব সাবধানে সেই গোপন আলমারির দরজা খুলে দেয়, আর অদ্ভুতভাবে সেখান থেকে একটা বাচ্চা বেরিয়ে আসে। তবে বাচ্চাটি কোনো কথাই বলছিল না, এমনকি তার মুখে কোনো অভিব্যক্তিও ছিল না। সে শুধু সবাইকে একটা অদ্ভুত কালো রঙের পিরামিড বের করে দেখায়। তাদের মধ্যে কেউ বুঝতে পারছিল না যে এতদিন এই বাচ্চাটি কিভাবে বেঁচে রইল। এরপর সবাই সেই জাহাজ থেকে নিজেদের শিপে ফিরে আসে। মৌরি একজন ডাক্তার হওয়ায় সেই বাচ্চাটিকে নিজের কাছেই রাখে। পরদিন সকাল হতেই তারা লক্ষ্য করে যে তাদের কাছে থাকা কোনো কম্পাসই কাজ করছে না। এসব দেখে সবাই এবার ভয় পেতে শুরু করে, এটা ভেবে যে তারাও কি আগে শিপের প্যাসেঞ্জারের মতো গায়েব হয়ে যাবে। এদিকে ক্যাপ্টেন কিছুই বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে দেখা যায় মৌরি বাচ্চাটির জন্য খাবার আনতে বাইরে যায়। তবে সে খাবার নিয়ে আসার পর সেখানে একজন অচেনা লোককে দেখতে পায় এবং সে হুট করে তাদের পাশের রুমে ঢুকে পড়ে। সে মৌরিকে জানায় সে এই ঘর থেকে কিছু শব্দ শুনতে পেয়ে এখানে এসেছে। ছেলেটি জানায় তার নাম ড্যানিয়েল এবং সে মৌরির প্রতিবেশী। মৌরি তখন ড্যানিয়েলের কাছে জিজ্ঞাসা করে তাদের কি আগে কখনো দেখা হয়েছিল কিনা। তবে ড্যানিয়েল তার কথার কোনো জবাব না দিয়ে রুমের মধ্যে ঢুকে পড়ে। এরপর মৌরি সেই বাচ্চাটার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি ওই জাহাজে কি করেছিলে? এই কথা শুনে বাচ্চাটি মৌরির হাতে সেই কালো পিরামিডটি ধরিয়ে দেয়। বাচ্চাটি মৌরিকে ইশারায় কিছু একটা বোঝাতে চাইছিল, কিন্তু মৌরি সেটা বুঝতেই পারছিল না। ওদিকে ক্যাপ্টেনকে দেখা যায়, সে ভাবছিল ওই হারিয়ে যাওয়া জাহাজের এই রহস্যের পেছনে ওই জাহাজের কোম্পানি লোকদেরই কোনো কারসাজি রয়েছে। কারণ ওই জাহাজটি যাত্রা করার আগে তাদের কোম্পানি থেকে একটা চিঠি এসেছিল, আর সেখানে লেখা ছিল জাহাজটিকে ডুবিয়ে দাও। তবে ক্যাপ্টেনের সঙ্গীরা এসব নিয়ে তেমন গুরুত্ব দেয় না। তারা শুধু ক্যাপ্টেনকে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানোর কথা জানায়, কারণ সবাই আতঙ্কে ছিল। সবার প্রশ্নের মুখে পড়ে ক্যাপ্টেন বেশ টেনশনে পড়ে যায়। হঠাৎ করেই ক্যাপ্টেন তার মৃত মেয়ের গুনগুন গান শুনতে পায়। এরপর সে আওয়াজ অনুসরণ করতে করতেই সেই ঘরে পৌঁছে যায় যেখানে তার স্ত্রী ও মেয়ে ছিল। আর এখানেই আসল সত্যিটা জানা যায় যে সেদিন তার স্ত্রী ও মেয়ের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, বরং তার স্ত্রী নিজে থেকেই আগুন লাগিয়ে নিজেকে এবং নিজের মেয়েকে মেরে ফেলেছিল। ক্যাপ্টেন সেখানে এসে কল্পনায় তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার স্ত্রী তার কোনো কথাই না শুনে সেখান থেকে বেরিয়ে যায়। তবে ক্যাপ্টেনের বড় মেয়ে সেখানে রয়ে যায়। সে তার বাবাকে ফিরে আসতে বলে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। আর হঠাৎ তখনই ক্যাপ্টেনের ঘুম ভেঙে যায়। সে নিজেকে তার অ্যাপার্টমেন্টের কম্পার্টমেন্টের তলায় পড়ে থাকতে দেখে ভীষণ অবাক হয়ে যায়, কারণ সে এই জাহাজের সবকিছু ভালো করে জানলেও এতদিন কখনোই সে জানতে পারেনি যে তার নিজের বিছানার নিচে একটা গোপন কম্পার্টমেন্ট রয়েছে। এবার সে সিদ্ধান্ত নেয় যে সে ওই হারিয়ে যাওয়া জাহাজটিকে তাদের সাথে করে আমেরিকাতে পৌঁছে যাবে। তবে তাদের কাছে পর্যাপ্ত জ্বালানি না থাকার কারণে তারা ইংল্যান্ডে যাবে। অন্যদিকে মৌরিকে দেখা যায়, সে বাচ্চাটাকে চেক করলে তার গলায় একটা স্ট্যাচু দেখতে পায়, যেটা কিনা তার খামের মধ্যেই ছিল। এইসব দেখে মৌরি বাচ্চাটাকে জানায় যে তার ভাই 4 মাস ধরে নিখোঁজ, এমনকি সে তার ভাইয়ের পাঠানো খামটি পাওয়ার আগ পর্যন্ত কিছুই জানত না। তবে এখন তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই চিহ্নটির বিষয়ে জানা। সে বাচ্চাটির কাছে এই চিহ্নটির অর্থ জিজ্ঞাসা করে। দেখা যায় সেই বাচ্চাটিও মৌরির প্রতিটি কথা মন দিয়ে শুনছিল, তবে সে কিছুই বলতে পারছিল না। সে হুট করে কান্না করে দেয়। এটা দেখে মৌরি সেই ঘর থেকে বেরিয়ে চলে যায়। তখনই দরজার বাইরে ড্যানিয়েলকে দেখতে পাওয়া যায়। সে নিজের হাত থেকে একটি পোকা বের করে সেখানে ছেড়ে দেয়, ঠিক আগেরবার মতো যেমনটা দেখা গিয়েছিল। সেই পোকাটি চলতে শুরু করে। এরই মধ্যে সেই লোয়ার ক্লাসের বাচ্চাটা দেখতে পেয়ে সেটার পিছু নেয় এবং মেয়েটি সোজা ড্যানিয়েলের কাছে পৌঁছে যায়। ড্যানিয়েল মেয়েটির কাছে ক্ষমা চায়। অন্যদিকে ক্যাপ্টেনকে দেখা যায় সে সবার সামনে এসে জানায় যে তারা আবারও ইংল্যান্ডে ফিরে যাচ্ছে। তবে এই কথায় সেখানে থাকা অধিকাংশ লোকই রেগে যায় এবং ক্যাপ্টেনের উপরে চোটপাট করতে শুরু করে, কিন্তু ক্যাপ্টেন কারোর কোনো কথাই শুনছিল না। কিছুক্ষণ পর মৌরি ক্যাপ্টেনের কাছে আসে এবং এর কারণ জিজ্ঞাসা করে। তখন ক্যাপ্টেন মৌরিকে একটা চিঠি দেখায় এবং জানায় যে কোম্পানি এই জাহাজটিকে ডুবিয়ে দেওয়ার কথা বলছিল। সে আরও জানায় তাদের দুইজনকে কোনো বিশেষ উদ্দেশ্যে এখানে পাঠানো হয়েছে এবং সেই কারণেই তাদের দুইজনের কাছে হুবহু একই চিঠি পাঠানো হয়েছিল। কিছু সময় পর সবাই সেই ছোট্ট বাচ্চা মেয়েটির মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায়। এরপর কিছু লোক মিলে বাচ্চাটির মৃত্যুর কারণ জানতে একজন
পুরুষ ডাক্তারের কাছে নিয়ে যায়। তবে সেই লোকটা খুবই দায়িত্বহীনতার মতো কাজ করেছিল। সে সবাইকে জানায় যে বাচ্চাটি অসুস্থ ছিল এবং এই কারণেই তার মৃত্যু হয়েছে। মৌরি সেখানে এসে আসল কারণ জিজ্ঞেস করলে লোকটা তাকে কিছুই জানায় না। এরই মধ্যে একজন এসে ক্যাপ্টেনকে ডেকে নিয়ে যায়। বাইরে গেলে তারা দেখতে পায় চারপাশ একেবারে কুয়াশায় ঢেকে গেছে। যদিও কম্পাস নেই, তবুও তারা সূর্যের আলোর অবস্থান দেখে এতক্ষণে দিক নির্ধারণ করেছিল, কিন্তু এখন কুয়াশার কারণে সেটাও সম্ভব হচ্ছে না। এরপর ক্যাপ্টেন মৌরিকে নিয়ে ভেতরে আসে এবং একটা রিবনের টুকরো দেখিয়ে জানায় যে এটা তার মেয়ের ছিল, যেটা সে ওই হারিয়ে যাওয়া জাহাজ থেকে কুড়িয়ে পেয়েছে। তাই তার মনে হচ্ছে যে তার পরিবারের কেউ ওই জাহাজে রয়েছে। যদিও অনেক আগেই তার পরিবার মারা গিয়েছিল, তবু একবার চেক করার জন্য মৌরি আর ক্যাপ্টেন সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা লাইফবোট নামানোর জন্য গেলে সেখানে সিকিউরিটি হেড এসে ক্যাপ্টেনকে বাধা দেয়, কারণ সে ভাবছিল যদি তারা ইংল্যান্ডের দিকে ফিরে যায় তাহলে তারা কোনো বিপদে পড়তে পারে। কিন্তু ক্যাপ্টেন কারোর কোনো কথাই কান দেয় না। সে লাইফবোট নিয়ে সেই শিপে যাওয়ার জন্য নেমে পড়ে, আর এতে করে সিকিউরিটি হেড আর ক্যাপ্টেনের অ্যাসিস্ট্যান্ট মিলে জাহাজের লোকদের ক্যাপ্টেনের বিরুদ্ধে উস্কে দেয়। এরপর সিকিউরিটি হেড সোজা চলে যায় লোয়ার ক্লাসের প্যাসেঞ্জারের কাছে এবং তাদের ওই বাচ্চা মেয়েটির মৃত্যুর আসল কারণ জানায়। এসব বলে সে সবাইকে ক্যাপ্টেনের বিরুদ্ধে খেপিয়ে তোলে। তবে লোয়ার ক্লাসের প্যাসেঞ্জারদের আর তেমন কোনো সামর্থ্য ছিল না যে তারা আবারও ইংল্যান্ড থেকে আমেরিকার দিকে টিকিট কেটে যাবে, তাই তারাও আর ইংল্যান্ডে ফিরে যেতে চাইছিল না। এর কিছু সময় পর জাহাজে আরও 3 জন লোকের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পাওয়া যায়, আর সেই লোকগুলোর মৃত্যু ঠিক সেই বাচ্চাটির মতোই হয়েছিল। এসব দেখে আবারও লোয়ার ক্লাসের লোকজন রেগে যায় এবং নিজেদের অধিকারের জন্য লড়াই করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। অন্যদিকে মৌরি আর ক্যাপ্টেনকে দেখা যায় তারা প্রমিথিয়াস জাহাজের একটি ঘরে গিয়ে পৌঁছায়। তারা দেখতে পায় যে সেই জাহাজের সব অফিসিয়াল ডকুমেন্টসগুলো কেউ পুড়িয়ে দিয়েছে। তবে তারা খুঁজতে গিয়ে সেখান থেকে একটা কাগজ পেয়ে যায়, যার মধ্যে ওই জাহাজে থাকা সব প্যাসেঞ্জারদের লিস্ট ছিল। এরই মধ্যে তাদের চোখ পড়ে সেখানকার দেয়ালে লাগানো এক অদ্ভুত ইলেকট্রনিক যন্ত্রের উপর। ক্যাপ্টেন জানায় এই ডিভাইসগুলো গত বছরে জাহাজগুলোতে লাগানো হয়েছিল এবং এটার সাহায্যে জাহাজের ভেতরে ম্যাপ তৈরি করা হয়। তবে এরই মধ্যে ক্যাপ্টেনের মাথায় আসে এটা তো এখানে হওয়ার কথা নয়, তার মানে হয়তো কেউ এটাকে অন্য কোনো উদ্দেশ্যে প্ল্যান করে লাগানো হয়েছে। আর এবার ক্যাপ্টেনের মনে তার নিজের জাহাজে থাকা প্যাসেঞ্জারদের নিয়ে চিন্তা হতে শুরু করে, কারণ তাদের জাহাজেও ঠিক একই রকমের একটা ডিভাইস লাগানো রয়েছে। আর এবার ক্যাপ্টেন বুঝতে পারে যে ওই জাহাজ কোম্পানির লোকেরা হয়তো এইসব মৃত লোকদের নিয়ে কোনো বড় কিছু করতে চেয়েছিল। অন্যদিকে সেই শিপে ওই জাপানিজ প্রস্টিটিউটকে দেখা যায়। লুসিয়ান সেই মেয়েটির কাছে এসে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু মেয়েটি কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। সে যেতেই সেখানে মেয়েটির মালকিন ইভ চলে আসে আর তার কাছ থেকে টাকা নিয়ে এক রাতের জন্য মেয়েটিকে তার সঙ্গে থাকার অনুমতি দিয়ে দেয়। এরপর যখন ইভ সেই জাপানিজ মেয়েটিকে দেখতে যায় তখন সে বুঝতে পারে যে এই মেয়েটি আসলে ভার্জিন। আর এখানেই সিন পাল্টে অতীতে চলে যায়। সেখানে দেখা যায় যে এই মেয়েটির মা একটা ওয়ারহাউজে ওয়ার্কার হিসেবে কাজ করত। তবে একদিন তাদের সহকর্মী একটি জাপানিজ মেয়ে বিদেশে প্রস্টিটিউটের কাজ পেয়ে যায়। এতে করে মেয়েটির মা হিংসায় সেই মেয়েটিকে মেরে তার নিজের মেয়েকে নিয়ে চলে আসে। জাপানিজ মেয়েটাও খুব ভালো করে জানতো যে সে যা করছে তা ঠিক না, তবুও তার ভাগ্য তাকে এমন পরিস্থিতির মধ্যে এনে দাঁড় করিয়েছে। এরপর সে লুসিয়ানের কাছে রাত কাটানোর জন্য রাজি হয়ে যায়। এদিকে লুসিয়ান মেয়েটির সঙ্গে রাত কাটানোর জন্য তার স্ত্রীকে মিথ্যা বলে। সে বলে যে সে পাশের ঘরে গিয়ে শোবে। এরপর সে তার রোজকার ওষুধ না খেয়ে চলে যায়। এতে করে কিছুক্ষণ পরে সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে, যেটা থেকে খুব ভালো করে বোঝা যাচ্ছিল যে ওই ঔষধ ছাড়া তার মৃত্যু নিশ্চিত। এদিকে ক্যাপ্টেনকে দেখা যায় সে নিজের জাহাজে ফিরে আসে এবং ওই জাহাজ থেকে নিয়ে আসা কাগজগুলো মন দিয়ে দেখতে শুরু করে। তবে এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় যে সেই হারিয়ে যাওয়া জাহাজের লিস্টে মৌরির নামও লেখা আছে। এর মানে ওই হারিয়ে যাওয়া জাহাজে সেই সময় মৌরিও ছিল। এসব দেখে সে কিছুই বুঝতে পারছিল না যে কিভাবে মৌরি আবার এখানে ফিরে আসতে পারে আর সে কোন রহস্য গোপন করেছে। অন্যদিকে ড্যানিয়েল এসে মৌরির সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করে, তুমি ক্যাপ্টেনের ব্যাপারে কি ভাবো? এই কথা শুনে সে কিছুটা অবাক হলেও ড্যানিয়েল জানায় সে ক্যাপ্টেনের উপর পুরো ভরসা করে। এরই মধ্যে দেখা যায় লোয়ার ক্লাসের প্যাসেঞ্জার একজোট হয়ে নিজেদের হাতে অস্ত্র তুলে নেয় এবং পুরো জাহাজটাকে নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। তারা জাহাজটিকে আমেরিকাতে নিয়ে যেতে চাইছিল, তবে ক্যাপ্টেন কিছু করার আগে সবাই সে ক্যাপ্টেনকে ঘিরে ফেলে। এরই মধ্যে ড্যানিয়েলকে দেখা যায় সে হাতে একটা ডিভাইসের সাহায্যে জাহাজে লাগানো সেই যন্ত্রটাকে কন্ট্রোল করছিল। এদিকে ক্যাপ্টেন ও তার 2 জন সহকর্মীকে বন্দি করে একটা ঘরে আটকে রাখা হয়। এরই মধ্যে সিকিউরিটি হেড খবর পায় যে তাদের কম্পাস আবারও কাজ করতে শুরু করেছে। তবে তারা এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় যে তারা 3 দিন আগে যেই জায়গা থেকে রওনা করেছিল এখনও তারা ঠিক সেই একই জায়গায় ফেসে আছে। তারা কেউ বুঝতে পারছিল না যে একটানা জাহাজ চালিয়ে যাওয়ার পরও তারা কি করে একই জায়গায় আটকে থাকতে পারে।
এরই মধ্যে লোয়ার ক্লাসের লোকেরা স্টাফদের অস্ত্র দেখে জিজ্ঞাসা করতে থাকে যে কেন তাদের লোকেরাই মারা যাচ্ছে। তখন স্টাফদের মধ্যে একজন ভয় পেয়ে সেই হারিয়ে যাওয়া জাহাজটার কথা জানিয়ে দেয় আর বলে তারা সেই জাহাজ থেকে সিগন্যাল পেয়েছিল। আর এসব কথা শুনে তারা বুঝতে পারে যে ওই বাচ্চাটি এই জাহাজে আসার পর থেকেই তাদের এইসব ঘটে যাচ্ছে। এরপর তারা সবাই মিলে সেই বাচ্চাটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। সবাই মনে করছিল যে বাচ্চাটার সাথে হয়তো কোনো ভাইরাস এখানে চলে এসেছে আর সেজন্যই তাদের লোকরা এভাবে মারা যাচ্ছে। তাই তারা দ্রুত মৌরির রুমে চলে যায়, কিন্তু কোথাও সেই বাচ্চাটিকে দেখতে পাওয়া যায় না। তাই তারা মৌরিকে সেই রুমে আটকে রেখে বাচ্চাটিকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। মৌরি সেই বাচ্চাটার জন্য ভীষণ চিন্তিত ছিল। এরই মধ্যে সে হঠাৎ করেই বিছানার নিচ থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে সেখানে তাকালে দেখতে পায় যে তার বিছানার নিচেও একটা গোপন কম্পার্টমেন্ট রয়েছে। সে বাচ্চাটিকে সেখানে লুকিয়ে থাকতে দেখে কিছুটা স্বস্তি অনুভব করে। এদিকে সেই লোয়ার ক্লাসের লোকেরা একে একে ফার্স্ট ক্লাসের লোকদের ঘর লক করে দিচ্ছিল। মৌরি তার ঘরের দরজা খোলার খুব চেষ্টা করছিল কিন্তু পারছিল না। তখনই বাচ্চাটি ঠিক একই পোকা বের করে ছেড়ে দিলে দেখা যায় অদ্ভুতভাবে সেটা সহজেই দরজা খুলে দেয়। এসব দেখে সে ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু তাদের কাছে সময় ছিল না বলে সে বাচ্চাটিকে নিয়ে পালিয়ে যেতে শুরু করে। তারা দুজন দ্রুত লাইফবোটের কাছে চলে আসে আর সেখানে ক্যাপ্টেন ও তার বাকি সাথীদেরকে দেখতে পাওয়া যায়। তার মানে ক্যাপ্টেন ও তার সাথীরা কোনোভাবে সেই ঘর থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তারা সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। এটা দেখে মৌরি তাদের সঙ্গে পালানোর কথা বলে, তবে এবার ক্যাপ্টেন তাকে না করে দেয়, কারণ সে এবার এসব কিছুর জন্য মৌরিকে সন্দেহ করতে শুরু করে। তারা লাইফবোট নিয়ে পালানোর ঠিক আগ মুহূর্তে সেখানে সিকিউরিটি হেডের লোকেরা চলে আসে আর সবাই সেই বাচ্চাটিকে মারার জন্য মৌরির থেকে কেড়ে নেয়। তারা বাচ্চাটিকে মারতেই যাবে, ঠিক সেই মুহূর্তেই ভীষণ ঝড় উঠতে শুরু করে। তবে এত কিছুর মধ্যেও বাচ্চাটির মধ্যে কোনো প্রতিক্রিয়া ছিল না, এমনকি তার চোখে মুখেও কোনো ভয়ের ছাপ ছিল না। এটা দেখে তারা বাচ্চাটিকে মারতেই যাবে, ঠিক সেই মুহূর্তেই মৌরি, ক্যাপ্টেন ও তাদের সাথীরা সেখানে চলে আসে আর বাচ্চাটিকে বাঁচানোর জন্য সেখানে থাকা লোকদের সঙ্গে লড়াই শুরু করে দেয়। দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। এরই মধ্যে মৌরি বাচ্চাটিকে বাঁচানোর জন্য তার দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই একজন মহিলা এসে বাচ্চাটিকে ধাক্কা মেরে সেখান থেকে নিচে সমুদ্রে ফেলে দেয়। এটা দেখে মৌরি স্তব্ধ হয়ে যায়। এদিকে লড়াই থামলে ক্যাপ্টেন তার সাথীদের ক্ষততে ঔষধ লাগিয়ে দিচ্ছিল আর মৌরি সেই পানির নিচের দিকে তাকিয়ে বাচ্চাটার কথা ভাবছিল। যদিও বাচ্চাটার সাথে তার মাত্র কিছু সময়ের পরিচয় ছিল, কিন্তু এই অল্প সময়ের মধ্যেই বাচ্চাটার জন্য তার মধ্যে একটা মায়ের সম্পর্ক তৈরি হয়ে যায়। এরপর ক্যাপ্টেন মৌরিকে ভেতরে ডাকে এবং হারিয়ে যাওয়া জাহাজ থেকে পাওয়া লিস্টে তার নাম দেখতে পাওয়া যায়। সে তার থেকে এর কারণটা জিজ্ঞাসা করে, কিন্তু মৌরি তো নিজেই তার অতীত ভুলে গিয়েছিল, এমনকি তার সাথে কি হয়েছিল সেটাও সে নিজে জানে না। তাই সে এই ব্যাপারটাকে অস্বীকার করতে চাইছিল। তবে সে এটা করার আগেই ওই ঘরে থাকা ছোট আলমারি থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসতে পাওয়া যায়। এটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায় আর দেখা যায় সেখান থেকে ওই বাচ্চা ছেলেটি বেরিয়ে আসছে। এটা দেখে সবাই শকড হয়ে যায়। ছেলেটি বেরিয়ে মৌরিকে জড়িয়ে ধরে আর এখনও ঠিক আগের মতোই বাচ্চাটির হাতে এক অদ্ভুত পিরামিড দেখতে পাওয়া যায়। আর এখানেই এই সিরিজের প্রথম সিজন শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই রহস্যময় গল্পটা আমি নিজেও বুঝতে পারিনি। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কি মনে হয় ওই ছেলেটির মধ্যে কি কোনো অশুভ শক্তি আছে? সে কি এই জাহাজে ফিরে এসেছে সবাইকে মেরে ফেলার জন্য? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। অপেক্ষায় থাকব। ধন্যবাদ।